আসলে আমাদের আমাদের এই গ্রামের মানুষের কষ্ট কেউ বোঝে না, কেউ দেখে না। আমি আপনাদের দেখানোর সৌভাগ্য করে দিচ্ছি। এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে আপনাদের কেমন হতো? এখানে একটা বিষয় যে আল্লাহ যে কি করতাম করে এটা আল্লাহ অনেক ভালো হতো না? হ্যাঁ ভালো ওপার থেকে ছাত্রছাত্রীরা এপারে পড়তে আসে না, প্রায় 300 একটু বুঝে না। আমাদের প্রতিনিধি তো কোনো কাজ করে না এই জায়গায় ব্রিজের কোনো সম্ভাবনা নেই এরকম ফাইনালে গিয়েছিল, পরবর্তীতে ওই খেলাটা আর হয়নি। তো ছোট ছোট লাউ খুব সুন্দর ফলন হয়েছে, লাউগুলো ধরে রয়েছে। কপি তিনি বাঁধাকপি রোপণ করেছেন, মানে এটা এখনও খাওয়া। আসসালামু আলাইকুম, গ্রামীণ জীবনের আরেকটি ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজকে আমি আপনাদের এমন একটি প্রত্যন্ত অঞ্চলে নিয়ে এসেছি যে অঞ্চলের মানুষের বর্ষায় নির্ভর করতে হয় নৌকা, আর যখন পানি শুকিয়ে যায় এই অঞ্চলের মানুষকে নির্ভর করতে হয় এই বাঁশের সাঁকো। এই অঞ্চলে মানুষের জীবনযাপন শেষে তারা তাদের কৃষি, তারা কি ধরনের ফসল রোপণ করে থাকেন সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গ্রামের এখন যেদিকে তাকাবেন এসে সেদিকেই দেখতে পারবেন শুধু সবুজ আর সবুজ। বিশেষ করে শরতে আর এই বসন্তে আপনি যখনই আসবেন গ্রামে, এই সময়টা গ্রামের কৃষক ভাইয়েরা তারা কেউ বা সরিষা কেটে এখন তারা এটা হচ্ছে বোরো ধান রোপণ করেছেন। একটু ব্রেক করা, আমি একটু এটা দেখতে চাই, উপভোগ করবো। রুবেল, মনে আছে এখানে আমরা ছবি উঠছিলাম, শরতের সময় আসছিলাম তখন। আবার যখন আমরা ঈদের ভিতরে ঘুরতে আসবো বাড়িতে, তখন ঠিক দেখতে পারবো এই জ্বালাগুলো, মানে ধানগুলো আর একটু পরিপক্ক হবে এবং তখন আরও বেশি সবুজ থাকবে এর চারদিক। আমরা এখন রয়েছি এর কি বেড়াডাকরির মতো ডাকরি, বেড়াডাকরিতে। এই বেড়াডাকরি খুব সুন্দর একটি রাস্তা হয়েছে। এই রাস্তা দিয়ে মানুষ খুব স্বাচ্ছন্দ্য নিয়ে চলাচল করে থাকেন। আর যতদূর চোখ যাচ্ছে এই বন্দে শুধু সবুজ আর সবুজ হয়ে রয়েছে। আমার সাথে আজকে ভ্রমণ সঙ্গী হচ্ছে রুবেল। মনে আছে আর কি, আমি এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে একটা জায়গায় বল খেলতে গিয়েছিলাম। ওই কি জানো এটা পুর কি নাম ওটা, না 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 কি কোন একটা জায়গায় জানো ওইটা, ওইখানে আমরা ফাইনালে গিয়েছিল, পরবর্তীতে ওই খেলাটা আর হয়নি। তো গ্রামের মাটির রাস্তাগুলো গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আসলেও এই রাস্তাগুলোতে শুধুমাত্র বর্ষার দিকে, বর্ষা বলতে যে আষাঢ় মাসে এই রাস্তাগুলোতে একটু প্রবলেম হয়ে থাকে। এছাড়া এই রাস্তাগুলো দেখেন কত সুন্দর, মানে ভাঙাচোরা থাকে অল্প অল্প, ঠিক আছে না? তবে বাইক চালিয়ে যাওয়া যায়, ভালো লাগে। আমি মনে করি গ্রামের কিছু কিছু জায়গায় মাটির রাস্তা রাখা ভালো। কত সুন্দর এই পাশে গম, অনেকদিন পরে গম চাষ দেখলাম। আমাদের যে পাশে বাড়ি ও পাশে একটা সময় ওই চড়ায় গম চাষ হতো, কিন্তু এখন আর হয় না। তবে গতকালকেও যে চড়াই গিয়েছিলাম সেখানে আমি গম চাষ দেখিয়েছি। আর এখানে আমাদের এখন এদিকে মানুষ অনেক পরিশ্রমী হয়েছে, তারা ভুট্টা চাষ করে থাকেন এবং সেই সাথে দেখতে পেলাম গম চাষও হয়েছে এই পাশটায়। গ্রাম অঞ্চলের আসলেও সব ধরনের চাষ হয়ে থাকে নাকি রুবেল? রুবেল, ও তুমি তো অনেকদিন পরে বাড়িতে আসছো, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। গ্রাম আমার সবসময় ভালো লাগে। আসলে এই পেটের তাগিদে, জীবনের তাগিদে দূরে থাকতে হয়, কিন্তু গ্রামকে খুব ভালোবাসি। গ্রামের পরিবেশ, গ্রামের এই যে মনোরম পরিবেশ, আবাদি, এগুলো সবসময় আমার ভালো লাগে, আমার মন কাড়ে। কিন্তু আসলে এই ভাগ্যের নির্মম পরিহাস যে জীবনের তাগিদে আমাদের দূরে থাকতে হয়। তো সব মিলে বাড়িতে আসলে খুব ভালো লাগে ঘুরতে, বিশেষ করে এই যেরকম ঘুরতে আরও ভালো লাগে। হ্যাঁ অবশ্যই। আমরা আসলেও ধরতে গেলে একটা প্রত্যন্ত অঞ্চলে রয়েছি। এই অঞ্চলের মোটর সাইকেল, ভ্যান এগুলোই চলে থাকে, মানে ট্রাক, বাস এগুলো অত্যাধুনিক যে যানবাহন সেগুলো এই রাস্তায় কখনোই চলাচল সম্ভব নয়। তবে আজকে আমরা যাচ্ছি কেরাঞ্জানি। দেখেন কত সুন্দর, একজন কৃষক ভাই জমিনে ধান রোপণ করছেন। শীতের এই সময়টায়, শীতের শেষের দিকে, আজকে মাঘ মাসের 20 তারিখ মনে হয়। মাঘ মাসে এই গ্রামে যখন শীত কমে যায় আস্তে আস্তে, তখন গ্রামের মানুষ আলু তুলে
তারপরে সরিষা তোলার পরেই কিন্তু ধান রোপণ করে থাকেন। কেমন আছেন ভাই? সরিষা ফলন কেমন হয়েছে? ভালো না? আবার দেখতে পাচ্ছি যে বাগুনটাল। গ্রামের মানুষ কিন্তু যারা পরিশ্রমী তারা কিন্তু শাক সবজি কিন্তু নিজেরাই নিজেদের জমিনে চাষাবাদ করে থাকেন। হাঁস মুরগি লালন পালন করেন এবং গরু লালন পালন করে থাকেন। গতকালকে আমি যে চরে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি শুনতে পেয়েছি এবং দেখেছি যে প্রতিটি ঘরে মানুষ 15-20টা করে গরু লালন পালন করে থাকে। দেখেন গ্রামের কি সৌন্দর্য। দেখি একটু ব্রেক করতো। আমার মন চাচ্ছে কি জানেন? হ্যাঁ, একটু ব্রেক। আমরা এখন একটু এখানে স্টে করব। আর মন চাচ্ছে কাকে আমি যে ধান কেটে দিই। দেখেন আমি আপনার গ্রামের সৌন্দর্য দেখাই। মাটির রাস্তা, দুপাশে ফসলি জমি। এপাশে একজন কৃষক, এটাকে বলে আমরা বাঁধাকপি। তিনি বাঁধাকপি রোপণ করেছেন, মানে এটা এখনও খাওয়ার উপযোগী হয়নি। বাঁধাকপি মূলত শীতের ফসল, শীতের একটা সবজি। তো এখনও কিন্তু এখানে রয়েছে, কারণ শীত কিছুটা রয়েছে। এটা কিন্তু খাওয়ার উপযোগী হবে এবং কি এটা শেষ করে কৃষক মনে হয় এখানে পাট রোপণ করবেন। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে গ্রামের কৃষকরা শুধু কষ্টই করে না, তারা অনেকটাই বুদ্ধিমান। সেই বুদ্ধির পরীক্ষায় আপনাদের দেখাচ্ছি, মানে তারা কি পরিমাণ প্ল্যান পরিকল্পনা করে ফসল রোপণ করে থাকেন তাদের জমিনে, সেটাও আমি আপনাদের এখন দেখাবো। চালাইছে। তো এখন আমি আপনাদের দেখাই এই কৃষক ভাই কতটা বুদ্ধিমান। দেখেন, এটা হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপির ফাঁকে বাঁধাকপিটা কিন্তু লাইন টু লাইন করা হয় এবং মাঝখানে কিছু একটা জায়গায় যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে কিন্তু এটা হচ্ছে ক্ষীরা লাগিয়ে দিয়েছে এবং কি ক্ষীরায় ফলনটাও ভালো হবে আশা করি। দেখেন কি পরিমাণ ক্ষীরায় ফুল চলে আসছে। আর ক্ষীরার এমন একটা সময় ফুলগুলো আসছে যে কিছুদিন পরে হচ্ছে রমজান। আর এই রমজানে আপনারা জেনে থাকবেন এবং আপনারা হয়তো জানেন যে রমজানে কিন্তু এই ক্ষীরার চাহিদা অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে না রুবেল? করে, হ্যাঁ, তাদের এগুলা দিয়ে অনেক 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 উন্নতি করা যায়, নিজেদের উন্নতি করা যায়, ফ্যামিলির উন্নতি করা যায়, সব কিছুই করা যায়। কিন্তু চাকরি করে আসলে সব কিছু সম্ভব না। একমাত্র ব্যবসা এবং কি যে আবাদি, যাদের 5 বিঘা জমি আবাদি আছে, তাদের মানে একজন চাকরিজীবীর থেকে অনেক অনেক বেশি ইনকাম করে, নিজের আবাদ করে নিজেরা খায়। এর থেকে আর কি লাগে? এর থেকে ভালো আর কিছু লাগে না। কেমন আছেন? আর কৃষক ভাইরা কিন্তু কাজে কর্মে ব্যস্ত রয়েছেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা জ্বালা তুলে কিন্তু আবার তার জমিতে রোপণ করবে। হ্যাঁ, ওই স্কুলের বেরিবটল স্কুলে মনে হয়। আমরা কিন্তু ঝিনাই নদীতে চলে আসছি। আমরা দেখেন কত প্রত্যন্ত একটা অঞ্চলে চলে আসছি। আগে তার পূর্বে আমি দেখাই। দেখেন এখানে যার অল্প একটু জমিয়ে রয়েছে, সে কিন্তু এখানে রসুন চাষ করেছেন। এটা হচ্ছে ঝিনাই নদী। এই ঝিনাই নদীটা অনেক বড়, এটা কিন্তু লম্বায়, আসলে প্রশস্ত খুব একটা বেশি নয়, কিন্তু অনেক বড় এই নদীটা। এটাও কিন্তু একটা নদী। দেখেন কত সুন্দর সাঁকো। এটা এই সময়ে এসেও যদি আপনি এটা কি বলবো, আমি আসলে এটাকে সারপ্রাইজ বলছি, কারণ এই সময়েও এই জনপদের যাতায়াতের জন্য একটা সাঁকো এখানে হয়নি। যেখানে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ যে সেতু আমরা তৈরি করেছি, পদ্মা সেতু, কোটি কোটি টাকা খরচ করে, এই গ্রাম অঞ্চলের মানুষকে নিয়ে কেউ ভাবি না আমরা। এখন রুবেল ওখানে চলে গেছে। রুবেল একটা আমাকে ধরো, আমি একটু যাই। আমিও যাই। কেমন লাগছে রুবেল? এরকম সেতু থাকা দরকার। ঠিক আছে, আমি চাই যে এরকম সেতু এরকম সেতু থাকলে আমাদের গ্রামকে ভালোবাসতে পারি। গ্রামের যে সৌন্দর্য, এটাই মূলত সৌন্দর্য, আসল সৌন্দর্য। দেখেন কত সুন্দর। আমার কি যে ভালো লাগতেছে, মানে আমি সাথে বাসায় বসে করতে পারবো না। আর আপনাদেরকে এই ভিডিও, হ্যাঁ
সাথে নদীর পানি দেখেন একদম তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে গোসল করতে মন চাচ্ছে। এখানে যদি আমার পরিচিত লোক থাকতো তাহলে আমি এখানে গোসল করব। আর আর হ্যাঁ, নদী শুধু এই নদীটা কিন্তু অতটা মানে আক্রোশ নয়, না ভাঙে না মনে হয় এতটা। নদী থাকলে কিন্তু খুব অনেক উপকার পাওয়া যায়, যেমন বর্ষায় মাছ ধরে খাওয়া যায়, আর এখনও কিন্তু মাছ পাওয়া যায়। শেষে দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই, একটু এদিকে রুবেল, একজন কৃষক ভাই এই নদী থেকে পানি নিয়ে তার ক্ষেতে সেচ দিচ্ছেন। এই সেচ দেওয়ার কাজও কিন্তু অনেক সুবিধা। আপনি নর্মালি যদি এই কৃষক এখানে একটা মানে সেচ দেওয়ার জন্য তলদেশ থেকে পানি তুলতো, তাহলে কিন্তু মোটামুটি পাইপ টাইপ গাড়ার বিষয়গুলোতে নিয়ে প্রায় 1-1.5 লাখ টাকার মতো খরচ হতো। এখন আমরা সাঁকো দিয়ে ওপারে যাব। এখানে দেখতে পাচ্ছি একজন চাচি, তিনি কাপড় কাচ্ছে। এরকম নদী থাকলে পাশে কাপড় কাচা থেকে শুরু করে আমার এই অঞ্চলের মানুষের দৈনন্দিন যে গোসল করার বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু খুব সহজ হয়ে যায়। কিন্তু এই নদীর পানি কিন্তু খাওয়া যাবে না। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব, লোক পেলে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাকার বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামে বেরিপোটল না? এপারে মনে হয় কোনো কাজে গিয়েছিলেন? হ্যাঁ। এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে আপনাদের কেমন হতো? এখানে একটা ব্রিজ হচ্ছে, আল্লাহ যে কি করতাম করে, এটা আল্লাহ অনেক ভালো হতো না? হ্যাঁ ভালো। এই ব্রিজটা হওয়ার না মানে হচ্ছে না কেন? এর মূল কারণ কি? মূল কারণ তো বাবা আমরা বলতে পারি না। যেমন কোনো প্রতিনিধিরা এসে হ্যাঁ তারা এসে আশ্বাস দেয়, বলে আমার গোপালপুর থানারা বলে যে ইয়েটাই করি গিয়া, মানে কি ধনবাড়ি থানারা করুক গা, ধনবাড়ি থানারা করে গোপালপুর থানারা। আচ্ছা, এপারে কোন ডিস্ট্রিক্ট আর এপারে কোন ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট একটাই। তাহলে আবার শৈশবাড়ি কেমনে করবে? না, শৈশবাড়ি ধনবাড়ি। এটা কি, এটা কোন 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 উপজেলা? গোপালপুরে। এটা ধনবাড়ি। ও আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, উনি বের হবে। এখানে একটা বিষয় আমি স্পষ্ট হলাম, যেটা আমি এখন এই পাশটায় আছি, এটা হচ্ছে গোপালপুর উপজেলা মানে গোপালপুর থানা, আর ওই পাশটা হচ্ছে মধুপুর থানা। এটাই হচ্ছে মূল সমস্যা। তবে এরকম ব্রিজ আমাদের ওপাশেও একটা হয়েছে, আমাদের পাশে জামালপুর, ওপাশে টাঙ্গাইল, কিন্তু সম্মিলিতভাবে ব্রিজটা করা হয়েছে আমি যতটুকু জানি। তবে এখানেও কিন্তু এভাবে করাটা সম্ভব। কাকার বয়স কত এখন? বয়স হচ্ছে 72। যখন এখানে বর্ষায় ভরে যায়, পানি তো অনেক হয়, তখন আপনারা চলাচল কিভাবে করেন? ওই নৌকা দিয়ে পারা হয়। আর যখন পানি শুকিয়ে যায় তখন আপনারা এই সাঁকো? জি জি। বন্ধুরা, আমি আপনাদেরকে আগে বলেছি যে এই অঞ্চলে যখন বর্ষা চলে আসে তখন তাদের পারাপারের আমার খুব কষ্ট না? খুবই কষ্ট। আপনাদের দাবিটা কি একটু বলেন? আমার দাবিটা ব্রিজটা হলে আমরা খুব হইতাম, উপকৃত হইতাম। তো অবশ্যই আমারও দোয়া থাকবে যে এখানে একটা ব্রিজ হোক, এই প্রত্যাশা থাকবে আমারও। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই শেকড়টা কিন্তু মানুষের অনেক উপকারে এসে থাকে। আমরা দেখতে পাচ্ছি একজন চাচা, তিনি পারাপার হচ্ছেন, আর ওপাশে একজন ভাই দাঁড়িয়ে রয়েছেন। এই চাচা ওপারে যাওয়ার পরে তিনি কিন্তু এপারে আসার উদ্দেশ্যে রওনা হবেন। সাঁকোটার দৈর্ঘ্য খুব একটা বেশি না। আমরা যেহেতু নিয়ে আসছি মোটর সাইকেল নিয়ে পারাপার হওয়ার আমাদের মানে সম্ভব না। আমি আপনাদের দেখাই, এই সাঁকো দিয়ে যে তিনি তার সাইকেল নিয়ে পারাপার হচ্ছেন, কত কষ্ট করে পারাপার হচ্ছেন। সাইকেলটি হাতে নিয়ে তারপরে তিনি আস্তে আস্তে পারাপার হচ্ছেন। আসলে আমাদের এই গ্রামের মানুষের কষ্ট কেউ বোঝে না, কেউ দেখে না। আমি আপনাদের দেখানোর সৌভাগ্য করে দিচ্ছি এবং ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এত কষ্ট করে নিয়ে আসছেন, এই কষ্টটা করার আপনাদের এলাকার জনপ্রতিনিধি আপনাদের কষ্ট বুঝে না? আমাদের প্রতিনিধি তো কোনো কাজ করে না, এই জায়গায় ব্রিজে কোনো সম্ভাবনা নেই, এরকম কোনো ধারণাই দেয় না। একটা হচ্ছে যে একটা আমি কথা জানি যে বাচ্চা না কান্দিলে নাকি মায়েও দুধ দেয় না। এখন আপনারা কি কখনো তাদেরকে বলছিলেন? অনেক সময় বলা হয়েছে এটা, কিন্তু তারা দিতে চায় না, মানে দেয়নি এখনো? না এখনো দেয়নি। এই পাশে একটা স্কুল আছে মনে হয়, পশ্চিম পাশের স্কুল। আর এই অঞ্চলের নামটা কি? এটা বেরিপুটল। এখন
ওপারে যাওয়ার, যেমন আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, যদি যেতে চাই তাহলে কোন পাশে যেতে হবে? বেঙ্গুলা বাজার দিয়ে ঘুরে আসতে হবে। আমরা বেঙ্গলো হয়ে আসলাম, আবার বেঙ্গুলা দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে। তাই নাকি? হ্যাঁ। বন্ধুরা আমরা এটা দিয়ে। কি বলবো, এত আপনাদের এ পাশে তাহলে গাড়ি ঘোড়া যে আসে সব বেঙ্গলো হয়ে আসতে হয়। হ্যাঁ, বেঙ্গুলা। আপনাদের কি আপনাদের মূল দাবিটা কি বলেন তো? এই জায়গা আমাদের একটা ব্রিজ হলে আমাদের যথেষ্ট। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এই ওনাদের একটা এখানে ব্রিজ হলে তাদের জীবনটা অনেক সহজ হয়ে যেত। তিনি আমাকে যেভাবে বলছেন যে আমি যদি মোটরসাইকেল উপরে যেতে চাই তাহলে বেঙ্গুলা হয়ে ঘুরে আসতে হবে, তো সেটা অনেক দূরত্ব এবং অনেক দূরের ব্যাপার, এখন আমাদের সম্ভব না ওখানে যাওয়া। তবে তাদের কষ্ট দেখে আমারও খুব কষ্ট লাগছে যে এখানে একটা সামান্য একটা ছোট ব্রিজ হলে কিন্তু তাদের কষ্টগুলো লাঘব হয়ে যেত। এই নদীর ঘাটেই সুন্দর একটি মাচা দিয়ে লাউয়ের চাষ করেছেন একজন কৃষক। লাউটা মূলত আমরা ভেবে থাকি যে শুধু শীতেই পাওয়া যায়, কিন্তু না, আমরা এখন কিন্তু 12 মাসে লাউ খেয়ে থাকি। এখানে যে পরিকল্পনা করেছেন এই কৃষক কিন্তু 12 মাসের জন্য, দেখেন কত সুন্দর করে বিশাল বড় একটা এরিয়া নিয়ে তিনি কিন্তু লাউয়ের মাচা করেছেন, এবং কি এই লাউয়ের যে মাচার ভিতরে ঢোকার জন্য খুব সুন্দর একটা রাস্তা করেছেন। দেখতে পাচ্ছি ছোট ছোট লাউ খুব সুন্দর ফলন হয়েছে, লাউগুলো ধরে রয়েছে। এখানে বেশ কিছু লাউ দেখতে পাচ্ছি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। একজন গৃহিণী তিনি কোনো লাউ তুলছেন, আর তার সাথে আমি কথা বলে যতটুকু আমি জানতে পেরেছি যে এই লাউ গাছগুলো শীতের সময় লাগানো হয়েছে, এবং কি আরও দীর্ঘদিন এই লাউগুলো তারা ফলাবেন, এবং কি সাথে বিক্রির উদ্দেশ্যে এটা কিন্তু লাগানো হয়েছে। এটা একটা দেখেন একদম কচি লাউ। আমরা শহরে যারা বিভিন্ন রকমের লাউ, বিভিন্ন রকম সবজি খেয়ে থাকি, সেগুলো টাটকা মনে হলেও কিন্তু তারা কিন্তু অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন। তবে এই গ্রামে যদি আপনি শীতের সময় আসেন, এরকম কচি লাউ কিন্তু আপনারা খেতে পারবেন। এই অঞ্চলের মানুষ ধান চাষের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের, যেমন একটা গোটা হসের আবাদ করে থাকেন, তারপরে আবার ভুট্টার চাষ করে থাকেন। গ্রাম অঞ্চলে চরে ভুট্টা মূলত আমি দেখেছি চরে বেশি, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এই ভুট্টা চাষটা অনেকটাই ফেমাস হয়ে গিয়েছে। এবং কি ওপাশে দেখতেছি আরেকটি মনে হয় ক্ষীরাটাল, সেখানে আমরা যাব এখন। নদীর পাশ দিয়ে কিন্তু কৃষকেরা জ্বালা রোপণ করেছিলেন, এবং এই জ্বালাটা আবার কিন্তু কৃষকেরা এখানে ধান রোপণ করেছেন। সামনে দেখতে পাচ্ছি কয়েকজন কৃষক কাজ করছেন, আমি সেখানেই যাচ্ছি। নদী পাড়ের মানুষেরা কিন্তু চাষাবাদের পাশাপাশি তারা বিভিন্ন রকমের কাজ করে থাকেন। যেমন দেখেন এখানে ছাগল ছেড়ে দিয়েছে, ছাগল কিন্তু খাচ্ছে, ছাগল, ভেড়া এবং কি গরু লালন পালন করে থাকেন। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি এটা হচ্ছে ধনিয়া, এটা রান্নায় খাওয়া হয়, রান্না দিলে স্বাদ বাড়ে আর কি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি করছেন, মানে কি করতেছেন? এগুলো কি? হ্যাঁ, ও আচ্ছা, এটা কি দেশি সরিষা নাকি হাইব্রিড? ওই কৃষি অফিস থেকে কত কেজি দিয়েছিল? এর কত যে দিছিল ওই বেড়া খাও ক্ষেতকার আপনার? না খেত ওনার না? এই যে এর বড় বড় ভাই, আপনি কি করছেন? ঘাস? আমি এটা বাগি আবাদ করছি। ও আচ্ছা আচ্ছা, বাগি আবাদ করছেন, মানে উনি আবার আপনাকে কি দিছে, মানে সরিষা দিয়েছে? হ্যাঁ। এখানে কত শতাংশ, কত কেজি লাগাইছিলেন, মানে কত কেজি মানে কতটুকু লাগছে আর কি সরিষা এখানে? এক পোয়া। তাতে এক পোয়া সরিষা আপনার খরচ কত টাকা হয়েছে? খরচ হয়েছে 450 টাকা। 450 টাকা। সার দেওয়ার প্রয়োজন হয়নি? এই 450 টাকা। আর বীজ তো মনে হয় ফ্রি ছিল। এখন কত কেজি আশা করছেন সরিষা হবে ইনশাআল্লাহ? আল্লাহ কত বড় ওইটা তো গ্যারান্টি নেই। এক দরা দুই দরা না, বেশি হবে, এক মনের কাছাকাছি হতে পারে। না না না, 20 কেজি। হ্যাঁ, 15-20 কেজি। সরিষার এখন দাম কত মন? তা তো ভাই কর বললাম না, 3400 থেকে কত করে 3500 টাকা, এরকম 4000 টাকা। আল্লাহ কত
এখানে দেখতে পাচ্ছি এক বড় ভাই, তিনি তার জমি থেকে সরিষা উত্তোলন করছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোথায়? তাহলে তো আজকে আমি আপনার বাড়ির অতিথি। তো আমি জানতে চাচ্ছি যে এখানে আপনি কত শতাংশ জমিতে কত কেজি সরিষা রোপণ করেছিলেন? শস্যা এনে মনে করেন যে 6% জমি, আচ্ছা আচ্ছা। 1.5 মণ গতবার আবাদ করছিলাম। এবারে মনে হয় যে আল্লাহ ইনশাল্লাহ বেশি হবে একটু। এই 6 শতাংশ জমিতে কত টাকার মানে খরচ কত হয়েছে এবং কত টাকার সরিষা লাগিয়েছেন? আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফলন তো ভালোই হয়েছে আমি দেখতে পাচ্ছি। আল্লাহর রহমতে কি পরিমাণ সরিষা হতে পারে? 1500 টাকা খরচ হয়েছে ভাই, 1500 টাকা খরচ হয়েছে। এত মনে করেন যে 1.5 মণ যদি হয় 3000 টাকা হইলে তাহলে 4500, আর 4000 হইলে তাহলে 6000। তাহলে তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে ভাই, ফলন পেয়েছেন। হ্যাঁ আল্লাহ পাক ভালো। এখানে সরিষা আবাদ করার পূর্বে এখানে কি লাগিয়েছিলেন? এনে ধান লাগাইছিলাম। কি ধান ছিল এটা, বোরো না আমন? আমন। আর এখন সরিষা উত্তোলন করার পরে আপনি কি করবেন? কি লাগবে? বুড়ো ধান লাগামো। বোরো ধান না? বুড়ো ধান। তার মানে আমন ধান ঘরে তোলার পরে 1 মাস আপনি বসিয়ে রাখেননি, না না না, এই জন্য সরিষা লাগিয়েছেন না? সরিষা লাগাইছি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখেছি আমন ধান কাটা শেষে কিছু কৃষক রয়েছেন যারা অলস, আমি বলতেই চাই, বলতে হচ্ছে এটা, তারা 1টি মাস পতিত রেখে দেন জমিটাকে। কিন্তু এই ভাই কিন্তু এই কাজটি করেনি। তিনি 1টি মাসকে কাজে লাগিয়েছেন, সরিষা রোপণ করেছেন এবং তিনি সরিষা ভালো ফলন পেয়েছেন এবং সরিষার দামও আল্লাহর রহমতে অনেক ভালো। এখন এই সরিষা উত্তোলন করার পরে তিনি এখানে আবার বোরো ধান রোপণ করবেন। আর এ পাশে দেখতে পাচ্ছি অনেক কৃষক ভাইরা ভুট্টা চাষ করেছেন। আপনার কি ভুট্টা চাষ করেছেন? ভুট্টা তো মনে হয় ধান কাটার পরে লাগিয়েছেন না? এখন একটা বিষয় আমাকে বলবেন যে এই ভুট্টাতে চাষে তো লাভবান অনেক বেশি, ধানের চেয়ে লাভ হয়ে থাকে। এই ভুট্টা উত্তোলন করার পরে আপনি এখানে কি লাগাবেন? তারপরে পাট পাট লাগাবেন না? পাট লাগাবো। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, আপনাদের কথা বলে অনেক ভালো লাগলো। আর এই এলাকার নামটা কি একটু বলবেন? কেরামদানি ভাই, এটা কেরামদানি না? কেরামদানি গন্ধ। আর আর ওই পাশটা? ওই পাশে হলো বেরিবুড়ল গোপালপুর থানা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার কাজে একটু ডিস্টার্ব করে গেলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলে আসলাম সুন্দর একটি স্কুলে, যে স্কুলের সামনে রয়েছে ভুট্টা ক্ষেত আর ওপাশে রয়েছে নদী। তবে এই স্কুলের একটি সমস্যা রয়েছে। এই স্কুলের ঠিক উত্তর পাশে রয়েছে ঝিনাই নামক নদী। এটা একটি প্রাইমারি স্কুল, বেরিপটল প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ছোট ছোট মানুষ লেখাপড়া করে থাকেন। তাদের নিরাপত্তার কথাটা ভেবে আমার খুব একটু আতঙ্কিত হয়ে যাচ্ছে। তারা তো অবশ্যই ছোট মানুষ, তারা ছোটাছুটি করবে। ছোটাছুটি করতে করতে যখন ভরা মৌসুম থাকে, যখন এই ভরা মৌসুমে এই নদীতে পানি থাকে, তখন কিন্তু তার জন্য একটু ভয় হয়ে থাকে, ভয়ের ব্যাপারে হয়ে দাঁড়ায়। কারণ যদি কখনো তারা নদীর দিকে চলে আসেন তাহলে কিন্তু তাদের বিপদ হতে পারে। ওই এলাকার নাম কি? কেন জানি এখানে ব্রিজ দেয় না কেন? এই অঞ্চলের এখনো সেই আদিম যুগের কাঠের মানে বাঁশের সাঁকো রয়েছে এই পাশেও। এই অঞ্চলের মানুষের চলাচলের যে কি পরিমাণ প্রবলেম, যে সমস্যা, সেটা আসলে এই সাঁকো দেখে বুঝতে পারছি। ভাইয়ের বাড়ি কোথায়? বেরিপটলের এটা এটা কোন থানা আর ওটা কোন থানা? ওইটা হলো ধনবাড়ি থানা, এটা হলো গোপালপুর থানা। এখানে ব্রিজ হওয়ার জন্য আপনারা কখনোই করেননি? করছি, এই জামাল সাপু কয়বার তারিখ দেওয়া থেকে গেল যে কিন্তু হয় না, না 5 দিনের মধ্যে করবো, 10 দিনের মধ্যে। এখন ওই দুইটা কি একই উপজেলা নাকি আলাদা? ওটা হচ্ছে ধনবাড়ি উপজেলা। হ্যাঁ, এটাই মেন প্রবলেম। কিন্তু ওই আবার এই জায়গাটা আবার ওই
গোপালপুরের মতো। পুরোটা গদর মতো না? হ্যাঁ, ওই বাড়ি পর্যন্ত। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনার বাড়ি তাহলে এপারে না? হ্যাঁ, ওপার থেকে ছাত্রছাত্রীরা এপারে পড়তে আসে না? প্রায় 300-400 পড়তে আসে। 300 পড়তে আসে না? আচ্ছা, যখন অবশ্যই এখানে একটা ব্রিজ প্রয়োজন, এই যে এখন যে অবস্থায় মানে এখন যে তারা যে স্কুলে আসে, এ তো অনেক রিস্কের বিষয়। হ্যাঁ, মেলা ফেলার পয়রা জায়গা বর্ষার মধ্যে। এটা খুবই ভয়ঙ্কর। মানে এখানে তিনি বলতেছেন যে বর্ষায় যখন বর্ষা আসে তখন নাকি অনেকে এখানে পড়েও যায়। তো পড়ে যাওয়া মানে কিন্তু অনেক ভয়ঙ্কর বিষয়। পড়ে যাওয়া মানে কোনো একটা বিপদের আশঙ্কা। আর এখানে যে সাঁকুটা, এটা অনেকটা নড়বড়ে সাঁকু। আমি যে হেঁটে যাচ্ছি, আমারই ভয় লাগছে যে আমি না জানি পড়ে যাই। তো ঠিক এই সাঁকু দিয়েই প্রতিদিন সকালে যে কোমলমতি শিশুরা কিন্তু পারাপার হয়ে স্কুলে আসেন। এটা কিন্তু সত্যি খুব বিপজ্জনক। চাষির বাড়ি কোথায়? আপনার বাচ্চা কাচ্চা মানে পরিচিত কেউ কি এখানে লেখাপড়া করে নাকি? তো আমারই ভয় লাগছে। এই সাঁকুটা একদম নড়বড়ে সাঁকু। যদি সাঁকুর এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে এই অঞ্চলের মানুষের যাতায়াতে অনেক সুবিধা হতো। বিশেষ করে যে ছাত্রছাত্রীরা এই স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে তাদের জন্য সবচাইতে বেশি উপকার হতো। আমি মনে করি এখানে একটা ব্রিজ অত্যন্ত জরুরি প্রয়োজন। শুধুমাত্র এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালোর কথা চিন্তা করে হলেও এখানে একটা ব্রিজ দেওয়া অত্যন্ত প্রয়োজন মনে করছি আমি। কেরান জানি সবাই বেঙ্গলা স্কুলে যায়, এই স্কুলেও পড়ে। কেরান জানি মানুষও করে বেঙ্গলা স্কুলেও যায় ছাত্র। তার মানে আঙ্গার এলাকার এই বেঙ্গলা স্কুলের ছাত্র আর এই বেড়েপুরের ছাত্র। আর তার মানে আপনার এই অঞ্চলে যে মানুষের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ, তারপরে কাজকর্মের জন্য এপার যেতে হয়। হ্যাঁ, আর যাওয়ার একটা মাত্র রাস্তা এটা। এটাই রাস্তা। খুবই দুঃখজনক। এত মানুষের বসবাস এপারে, তারা প্রতিনিয়ত এপারে যাওয়া আসা করতে হয় তাদের, কিন্তু তাদের সুব্যবস্থার জন্যে এখানে একটা সুন্দর সাঁকো মানে একটা সেতুর ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। এটা খুবই দুঃখজনক।